কুমারী কাজের মেয়েটা প্রেগনেন্ট শুনে শ্বশুরমশাই বললেন, আমার বাড়িতে থেকে এই কুৎসিত পাপ কাজটা করলি। স্বামী রেগে মেগে বুয়ার গালে প্রচণ্ড এক চড় বসিয়ে দিয়ে, ছোট লোকের বাচ্চা, 1 ঘন্টার মধ্যেই ভাগবি। কাজের মেয়েটা কেঁদে বলল, কই যাব? কাউরি তো চিনি না। যার সাথে পেট বাঁধাইছিস তার কাছে যা, আশেপাশে তোকে দেখলে খবর আছে। ওর কাছে গিয়ে স্বাভাবিকভাবে বললাম, টুম্পা, সত্যি করে বলো তো, তোমার সন্তানের বাবাকে? স্বামী হুঙ্কার দিয়ে বলল, কে আবার? পাড়ার টংরু। ওর সাথে তো প্রায়ই দেখি, হেসে হেসে গল্প করে। কাজের মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেল। ভাগ্যের পরিহাসে তার সাথে রাস্তায় দেখা, প্রায় 9 বছর পর। সাথে তার ছেলে। ছেলেকে দেখে হকচকিয়ে গেলাম। দেখতে হুবহু আমার স্বামীর মতো। সেই চুল, সেই চোখ, সেই মুখের কাটি, গায়ের রং। তবে কি না, নিজের মনের সাথে এভাবে আর পারা যায় না। এবার ওকে আমার জিজ্ঞেস করতেই হবে, একটা মানুষের চেহারা এভাবে মিলবে কিভাবে? আমি আর নিজেকে আটকে রাখতে না পেরে দৌড়ে গেলাম। 9 বছর অনেক পরিবর্তন এসেছে বুয়ার। ওর নাম রূপা। আমি ওর কাছে যেতে ও হকচকিয়ে গেল, যেন ভূত দেখার মতো অবস্থা। মুহূর্তে আমার শরীরে কেমন যেন একটা বাতাস বয়ে গেল। কাছে গিয়ে বললাম, রূপা, কেমন আছিস? এতদিন কোথায় ছিলি? দেখি নাই কখনো। এভাবে কোথায় উদয় হয়ে গেলি? আর ছেলেকে নিয়ে কোথায় থাকিস তুই এখন? একসাথে এতগুলো প্রশ্ন শুনে হকচকিয়ে গেল রূপা। ওদের পোশাকে অনেক পরিবর্তন এসেছে। বুয়ার যে পরিবেশ ছিল এরকম নেই। একটা সম্ভ্রান্ত পরিবার যেভাবে থাকে সেরকমই লাগছে। রূপা কথার কোনো উত্তর না দিয়ে ছেলেকে নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলো। যা দেখে মনের সন্দেহ আরও শক্ত হলো। কিন্তু আমাকে দেখে রূপা এভাবে পালাচ্ছে কেন? তাহলে কি আমি যা ভাবছি বা যেটা ভেবে আছি তাই সঠিক? এই সন্তান কি তাহলে আমার পাপিষ্ঠ স্বামীর? আমি রূপাকে রীতিমতো জোরে জোরে ডাকতে শুরু করেছি। রূপা ছেলেকে নিয়ে একটা রিক্সা নিয়ে নিল। আমিও তার পিছু নিলাম। কিছুতেই থামছে না রূপা, যার কারণে আমার ভেতরটা ভয়ে কুঁকড়ে উঠছে। ধাওয়া করতে করতে অনেক সময় তার পিছু নিয়ে এসেছি। হঠাৎ দেখলাম রিক্সা থামিয়ে একজন বলিষ্ঠ পুরুষ রূপার ছেলেকে কোলে নিল। রিক্সা নিয়ে টুম্পাদের কাছে যাওয়ার আগেই ওই লোকটা উধাও হয়ে গেল। চোখের সামনে মানুষ এভাবে মিলিয়ে যায় কিভাবে? এত বড় মফস্বল শহরে মানুষের কোনো পাত্তা পাওয়া যায় না, যদি একটু চোখের আড়াল হতে পারে। টম্পা আমার চোখের সামনে থেকে কোথায় গেল? বুঝে ওঠার আগেই, না, আর ভাবতে পারবো না। এভাবে বাঁচা যায় না। আজকের একটা বিহিত করবই। খুঁজে বের করব লোকটা কে ছিল। 10টা বছর ধরে একটা মানুষকে এভাবে সহ্য করে আসি, যা আজকাল কোনো মানুষ করবে না। শুধুমাত্র মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি বলে আজ এভাবে তাকে নিয়ে পড়ে আসি। আমি নীলুফা। আমার স্বামী নিরাজ রাহুল। ও বাবা মায়ের একমাত্র সন্তান। 10 বছর ধরে মা হবার স্বাদ পাইনি। পাইনি বললে ভুল হবে। যদি নিজের স্বামী অন্যমনস্ক থাকে এসব নিয়ে, তাহলে কি মা হওয়া যায়? আমি বাড়ি ফিরে এলাম। আর ভাবতে লাগলাম, এত বছর ধরে কেন এই উদাসীন থাকেও, আর কেনই বা এত বাজে ব্যবহার আমার সাথে করে। নিজের শ্বশুর বাবাও আমাকে দেখতে পারে না। এখন আমার কাছে সবটাই পানির মতো পরিষ্কার হয়ে গেছে। শাশুড়ি শুধু একটু ভালোবাসে, সেটা কেন তাও জানি না। হয়তো আমি স্কুল টিচার চাকরি করে বলে, আমার টাকায় সংসার চলে বলে। সবটাই আমার মনের সন্দেহ। মাথা ভনভন করছে এসব ভাবতে ভাবতে। বাড়ির গেটে আসলাম, আর এগোতে পারলাম না। শুধু একবার ওপরে চাইলাম, আর পড়ে গেলাম। আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি হাসপাতালের বিছানায়। মাথার পাশে আমার প্রাণপ্রিয় স্বামী আর শাশুড়ি বসে আছে। আর মাথায় হাত বুলাচ্ছে আমার শাশুড়ি। তুমি ঠিক আছে তো মা নীলু? এখন কেমন লাগছে তোমার? উনি আমায় নীলু বলি ডাকে। আজকে আমার উনির চোখে একটু মায়া দেখলাম, সামান্য পানি ছিল। সেটা কি আমার জন্য কি না, তা আবার এখন সন্দেহ হচ্ছে। মনের ভিতর রাখতে না পেরে আমি সরাসরি রাহুলকে জিজ্ঞেস করে বসি শাশুড়ির সামনে, আজকে রিকশায় তুমি ছিলে তাই না? টুম্পার ছেলেটা তোমার? ধরা পড়ে গেলে রাহুল তুমি। আমার চোখকে এভাবে ফাঁকি দিতে পারবে না। এত বছর ধরে আমার সাথে এভাবে খেলা করলে তুমি রাহুল। কেন? তুমি না আমায় ভালোবাসতা? চাঁদের সাথে আমাকে তুলনা করতা। আমায় নিয়ে ইহকাল পরকাল থাকবা বলেছিলা। সেসব কি একবারের জন্য মনে পড়ে নাই তোমার? আমি হাউমাউ করে কেঁদে দিলাম। হঠাৎ এসব বলাতে রাহুল যেন আসমান থেকে পড়েছে। নীলেও সব জানলো কি করে? এবার কি বলবো ওকে আমি? ওকে সত্যি দেখে ফেললো আমাকে? এত বছরের অপেক্ষা কি তাহলে বৃথা যাবে?
এভাবে সব শেষ হতে দেওয়া যাবে না। কিছু একটা করতে হবে। কি বলছো পাগলের মতো? মাথা ঠিক আছে তোমার? মনের মধ্যে শুধু এসব নিয়েই থাকো, এই জন্য আবোল তাবোল বকছো। রাহুলের কথার উত্তর দিতে যাওয়ার আগেই শাশুড়ি মা আমাকে থামিয়ে দিয়ে বলল, বৌমা, তুমি অসুস্থ, তাই হয়তো কাকে না কাকে দেখেছি ঠিক নাই। তুমি বরং একটু রেস্ট করো, একদম একটু কথাও বলো না। তোমার শরীর একদম দুর্বল হয়ে গেছে। এই বলে উনি বাইরে গেলেন। তখন আমি রাহুলের হাতটা ধপ করে ধরে ফেলি। এতেও ঘাবড়ে যায় আর বলল, কিছু বলবে নীলু? হ্যাঁ, অনেক কিছু, যা তোমার কাছে উত্তর আছে। কেন করলে আমার সাথে এমন, এতটা বছর ধরে? পাগলের মতো ভালোবেসেছি, যা বলেছ তাই করেছি। নিজের সন্তানের মা হতে পারিনি তোমার দিকে চেয়ে। কেন করলে এমনটা আমার সাথে? আর পালিয়ে যেতে পারবে না। এবার তোমাকে বলতে হবে কেন করলে এমনটা আমার সাথে তোমরা সবাই। ও কিছু না বলে দরজার দিকে যেতে লাগলো। আমি আবারও বললাম, এখান থেকে যদি তুমি আজকে যাও তাহলে এটাও মনে রেখো, আমার লাশ নিয়ে যেতে হবে বাড়িতে। রাহুল আর এক পাও এগোতে পারল না। সোজা আমার কাছে এসে আমার গালে দুইটা থাপ্পড় মারল আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তুই মরলে আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচব বল? যে ভয়ে এতদিন দূরে ছিলাম সেটাই বলো কেন? বলেই পাগলের মতো আলিঙ্গন করতে লাগলো। আমার কাছে মনে হচ্ছে যেন আমি সে আমার রাহুলকে দেখতে পাচ্ছি, যে আমার কিছু হলে নিজের জীবনের মায়া ত্যাগ করে আমার সেবা করেছে। আজকে আমার স্বামীকে খুঁজে পাচ্ছি সেই 9 বছর আগের রূপে। আমার থুতনিতে তার ভালোবাসার পরশ দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমি যেন নতুন করে বাঁচতে চাই। তার চোখের পানি দিয়ে আমার গাল ভিজে দেওয়া এই বুঝিয়ে দিচ্ছে যে কতটা কষ্ট নিয়ে সে এতটা বছর পার করেছে। তার বুকের সাথে আমার মাথাটা লাগিয়ে আমি শুনতে পাচ্ছি সে বলতে চাইছে, তুমি মরলে আমার কি হবে? আমরা তো একসাথে বুড়ো হতে চেয়েছিলাম। আমার সারা মুখে তার ভালোবাসার আলিঙ্গন দেওয়ায় আমার এত কষ্ট, এত যন্ত্রণায় লাঘব হয়ে যাচ্ছে। আমিও তাকে বাহুডরে আবদ্ধ করে নিলাম আর বললাম, বলবা না আমায় রাহুল? হ্যাঁ, বলল, আজকে সব বলবো। আর পারবো, দূরে থাকতে অনেক সহ্য করেছি। এত বছর কেন দূরে ছিলাম জানো? আমি তোমাকে বাঁচাতে এতটা দূরে ছিলাম, বুকে পাথর বেঁধে। আমাকে বাঁচাতে মানে? কী সব বলছো? হ্যাঁ, যা শুনেছ তা একদম সত্যি কথা। কারণ তোমার মা বাবা আর আমার মা বাবা আমাকে বাধ্য করেছে টুম্পার পেটে আমার সন্তান ধারণ করাতে। কারণ তোমাদের পারিবারিক তান্ত্রিক কবিরাজ তোমার ভবিষ্যৎ দেখে বলল, আর সেটা এমনভাবে বর্ণনা দিয়েছে যা আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। উনি বলেছে তুমি বাচ্চা ধারণ করলেই তোমার মৃত্যু অনিবার্য। সেটা আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখানে তোমার মরণের কথা, সেখানে আমার হুঁশ উড়ে গিয়েছিল। তখন তারা আরও অনেক তান্ত্রিক দেখায়, কিন্তু তারাও একই কথা বলে। তখন আমার হুঁশ নেই, আমি পাগলের মতো করতে থাকি, যা তোমার কাছে তখন বিষের মতো লাগতো। শেষে সিদ্ধান্ত নিলাম এভাবেই কাটিয়ে দেব সারাটা জীবন। এভাবেই চলতে থাকলো। 1 বছর, 2 বছর, প্রায় 3 বছর পর আমার মা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। তিনি বলতো, আমার আর কোনো ওয়ারিশ নাই, তুই আমার শেষ সম্বল, তুই আরেকটা বিয়ে কর, না হয় আমাদের মেরে ফেল। কিন্তু আমি মাকে বলি, আমার জীবন থাকতে এ কাজ আমার দ্বারা হবে না। আমি শুধু নীলুফার হয়ে সারাটা জীবনই থাকতে চাই। এরপরে কেটে গেল প্রায় 1 বছর। তোমার মা বাবাও আমাকে এক পর্যায়ে জোর করে যেন আমি আর একটা বিয়ে করি, কিন্তু আমি অনড়। আমি তোমায় নিয়ে কাটাবো সারা জীবন এসব বলতাম। কিন্তু কাল রাতটা আসে, সেদিন যেদিন তুমি বাসায় ছিলে না। সেদিন টুম্পা আমাদের বাসায় থেকে যায় রাত্রে। আমি আর সেদিন বাসায় ফিরে আসি নেশা করে। আমার মা টুম্পা আমাকে দরজার সামনে থেকে মাতাল অবস্থায় ধরে ঘরের ভিতরে নিয়ে আসে। এইটুকুই জানি, বাকিটা আমার মা যা বলল তাই আমি বিশ্বাস করতে বাধ্য হই। বাবা কিছুই জানতো না। যখন টুম্পা প্রেগনেন্ট হলো, তার পেট উঁচু হতে শুরু করলো, তখন বাবা আর আমাদের সবার নজরে আসে। টুম্পার বাবার মাকে বলেছে, যেদিন রাতে আমি নেশা করে বাড়ি ফিরি সেদিন রাতে নাকি আমি তার সাথে মেলামেশা করি। তার ফল এটা। আমার তখন মাথায় যেন বাজ পড়ল। এটা কিভাবে সম্ভব যে আমি কোনোদিন কোনো মেয়েকে পর্যন্ত একটু বাজে কথা বলতাম না, সে নাকি মাতাল অবস্থায় একজন নারীর সম্ভ্রমহানি করলাম। এটা কিভাবে বিশ্বাস করি? তখন মাও বিশ্বাস করে নাই, তাই ওকে নিয়ে মসজিদে নিয়ে যায় যাতে ও মিথ্যে কথা না বলে। কিন্তু তার একই কথা, মসজিদে গিয়েও সে একই কথা বলল। এই পর্যন্ত বলে রাহুল থামল।
তার চোখ দিয়ে অঝর ঝরছে পানি। আমি তার মাথাটা আমার বুকে চেপে ধরে নিজেও কেঁদে দিলাম আর বললাম, এত কিছু হয়ে গেল, আমাকে কেউ জানায়নি। একটাবার তুমি আমাকে বলতে পারতাম, কিন্তু তুমি কিভাবে নিবে সেটা ভেবে আমার অনেক কষ্ট হতো। তাহলে এই বাচ্চাটা কি তোমার? আর টুম্পাকে কি তুমি বিয়ে করেছো? না, আমি বিয়ে করি নাই। আমি আর মা মিলে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, লোকচক্ষুর আড়ালে। তুমি এতটাই বোকা যে জানোই না। এখন ডিএনএ টেস্ট করে জানা যায় কার বাচ্চা। কে মনে করেছে চেষ্টা করি নাই? করেছি, কিন্তু ফলাফল পজিটিভ। তুমি কি এমন করেছো ওর সাথে রাহুল? কান্না করে দিল নীল। বিশ্বাস করো নীল, আমার একটুও মনে নাই আমি এমন করি নাই। এরপরেও এমন কি করে হলো বলো? তাহলে আমিও মানি না, তুমি এমনটা করতে পারো না। আমি আবার বড় ডাক্তারের কাছে যাব টুম্পাকে নিয়ে। হ্যাঁ, আর এবার সব চেষ্টাই করব। আমার ছেলে এমন কাজ করবে আমারও বিশ্বাস হচ্ছে না, তাই টুম্পাকে ধরে নিয়ে এসেছি। বাইরে থেকে রাহুলের মা টুম্পাকে নিয়ে দাঁড়িয়ে কথাগুলো বলল। আমি টুম্পাকে দেখে বেড থেকে নেমে আস্তে করে তার কাছে গিয়ে টুম্পার গালে দুটা থাপ্পড় দিয়ে বললাম, এবার বল তুই, এই বাচ্চা কার? না হলে তোকে আজকে মেরে ফেলবো টুম্পা। সবার চাপে বলেই দিল কার সন্তান। যা শুনে কারো বিশ্বাস হচ্ছে না যে এটা উনি করতে পারে। যাকে আমরা সবাই এত এত সম্মান করতাম, সেই এই কাজ করতে পারে? টুম্পার মুখ থেকে রাহুলের বাবার নাম শোনার পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। রাহুলের মা হতভম্ব হয়ে বসে পড়লেন। রাহুল অবিশ্বাস আর রাগ নিয়ে তার বাবার দিকে তাকিয়েছিল। বাবা, তুমি এমনটা করতে পারলে? তুমি আমাদের এত বড় মিথ্যা বললে? তুমি তোমার স্বার্থের জন্য এত নিচে নেমে গেলে? রাহুলের কণ্ঠে দুঃখ আর রাগ মিশেছিল। রাহুলের বাবা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। টুম্পা কাঁদতে কাঁদতে বলল, আমি এই সত্যি আর চাপিয়ে রাখতে পারছি না। রাহুল, আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি। তোমার বাবা মাকে ভয় দেখিয়েছিল, বলেছিল আমি যদি কাউকে কিছু বলি তবে আমার জীবন শেষ হয়ে যাবে। আর আমিও চাইনি তোমার মা বাবার সম্মান নষ্ট হোক। রাহুল তখন চিৎকার করে বলল, তোমার সম্মান বাঁচাতে তুমি আমার জীবন নষ্ট করেছো বাবা। আর টুম্পা, তুমি এতদিন কেন চুপ ছিলে? কেন আমাকে বলতে পারোনি? ঘরে উত্তেজনা বেড়ে যাচ্ছিল। রাহুলের মা তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, এটা আর মেনে নেওয়া যায় না। যিনি এতদিন পরিবারের দায়িত্ব নিয়েছিলেন, তিনি পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালেন। রাহুল, নীলু, আমি জানি না তোমরা আমাকে ক্ষমা করবে কিনা, তবে আমি মানুষটিকে আর বাড়িতে রাখব না। আইন নিজের পথে চলবে। আমি নিজে তাকে থানায় নিয়ে যাব। রাহুলের বাবা কিছু বলতে চাইলেন, কিন্তু রাহুলের মা তার কথা থামিয়ে দিয়ে বললেন, তুমি যা করেছ তার ফল ভোগ করার সময় এসেছে। তোমার এই পাপের শাস্তি তুমি পাবেই। 2 মাস পর রাহুলের বাবা তার কৃতকর্মের জন্য তাদের কাছ থেকে অনেক দূরে। তিনি সেখানে নিজেকে শোধরানোর চেষ্টা করছেন। টুম্পা রাহুলের পরিবার থেকে আলাদা হয়ে গেছে, তবে তার সন্তানের দায়িত্ব রাহুল নিয়েছে। নীলু ও রাহুল নতুন করে জীবন শুরু করেছে। নীলু অনেক কষ্টের পর রাহুলকে ক্ষমা করেছে, কারণ সে বুঝেছে রাহুল এই পরিস্থিতির শিকার ছিল। তারা একসঙ্গে নতুন করে জীবন সাজানোর প্রতিজ্ঞা করেছে। রাহুল নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে প্রতিজ্ঞা করল যে সে কখনো মিথ্যার আশ্রয় নেবে না। তার জীবনের প্রতিটি দিন পরিবারকে ভালোবাসা আর সম্মান দেওয়ার মধ্য দিয়েই কাটিয়ে দেবে। সমাপ্ত। এই গল্পে পাপ, ন্যায় বিচার, ভালোবাসা এবং নতুন করে জীবন শুরু করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। কেমন হলো গল্পটি? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।